আমরা বলতেই পারি মমতা ব্যানার্জি কি তাহলে অবশেষে হার মেনে নিলেন, নাকি যে একটা ঘোরের মধ্যে ছিলেন সেই ঘোরটা তার কাটলো? তুমি নিশ্চয়ই জানো, বর্তমানে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যেভাবে মানে দুটুকরে ভাগ হয়ে যাওয়া বলা যেতে পারে। এবং দেখো, ছায়াসঙ্গী চন্দ্রিমা ভট্টাচার্য শেষ মানে অত্যন্ত ঘনিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে রাজ্য সভাপতিও সভানেত্রী করা হয়েছিল, তিনিও যখন ছেড়ে চলে গেলেন এবং এই মুহূর্তে গোটা রাজ্যের তৃণমূল কংগ্রেসের সংগঠনের যা অবস্থা বা যা পরিস্থিতি চলছে সেটা মুখ্যমন্ত্রী ভালো করে বোঝেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা ভালো করে বোঝেন। এবং আর একটা বিষয় তোমাকে বলি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে মাটি থেকে উঠে এসেছে। যদি তিনি এটা গতকাল বলেওছেন যে ছাত্র রাজনীতি করে তিনি উঠে এসেছেন, তো পাবলিকের পালস তিনি মানে অনেকের থেকে ভালো বোঝেন এবং তিনি যে বক্তব্য রেখেছেন এবং তিনি এখনো পর্যন্ত পাবলিকের পালস যা বুঝছেন বা তার কাছে যে সামগ্রিক রিপোর্ট আসছে বিভিন্ন জায়গা থেকে, তো সেই রিপোর্টটা আসার পর তিনি একটা অনুধাবন করার চেষ্টা করছেন, তিনি বোঝার চেষ্টা করছেন যে হয়তো তিনি আগে যে সিদ্ধান্তটা নিয়েছিলেন সেই সিদ্ধান্তটা ঠিক নেওয়া হয়নি। কারণ মানুষের জনাদেশ তিনি 2026-এর বিধানসভা নির্বাচনে পাননি। কোনো অংশে তিনি মনে হয়েছেন যে এবার শুভেন্দু অধিকারী বা তৃণমূল কংগ্রেস তারা মানে তার হারটা স্বীকার করে নেওয়া বা মেনে নেওয়া বা মানুষের জনাদেশটাকে কোনোভাবেই তিনি অস্বীকার করতে পারেন না, সেটা তিনি অনুধাবন করতে। শুধু আমি অবশ্যই আসবো, মমতা ব্যানার্জি ঠিক কি বলেছেন সেটা শোনাবো, কিন্তু তুমি এই যে বললে যে মানুষের পালসটা খুব ভালো বোঝেন মমতা ব্যানার্জি, গতকাল মমতা ব্যানার্জি যখন ফেসবুক লাইভে ছিলেন আমি খুব ভালো করেই শুনছিলাম, তিনি বলছেন যে আমার কাছ থেকে সবাই চলে যেতে পারে, দল চলে যেতে পারে, আমি দলের নেতা চাই না, কর্মী চাই। মানে কোথাও গিয়ে মানুষের আবেগটাকে আরো একবার কি ছোঁয়ার চেষ্টা করছেন? একেবারে তাই। দেখো, এই মুহূর্তে তার কাছে কর্মীরাই সম্পদ এবং যেভাবে মানে 2 মাসও হয়নি, তুমি দেখো তার মধ্যে যেভাবে তৃণমূল কংগ্রেসের শুধু পার্টি অফিস দখল নয়, তুমি দেখো যে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির পাশে কিন্তু কেউ দাঁড়ালেন না। তার পরিবারের সদস্য বাবুন ব্যানার্জি, কার্তিক ব্যানার্জি থেকে শুরু করে মানে কেউ তার পাশে রইলেন না। এবং একটা কথা তো ঠিক, এই মমতা ব্যানার্জির প্রতীকেই তারা জিতে এসেছে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা মমতা ব্যানার্জির প্রতীকেই জিতে এসেছে। কিন্তু একটা কথা এটাও মানতে হবে যে বিজেপি যখন বিরোধী দলে ছিল, বিজেপির একের পর এক বিধায়ককে কিন্তু এই তৃণমূল কংগ্রেস বানিয়েছে। সেই বলে সেটা সুজয় বেশ কিছুটা সময় লেগেছিল, আর এটা তো একেবারে তাসের ঘরের মতো, একেবারে রাতারাতি। এবং তোমাকে বলি, গোটা রাজনৈতিক মহলের কাছেও একটা খুব আশ্চর্যজনক বিষয় হয়েছে, গোটা রাজ্যের মানুষের কাছেও একটা আশ্চর্যজনক বিষয় হয়েছে যে একটা 15 বছরের সরকার। দেখো, এখান থেকে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে যেটা রাজনৈতিক মহল ইতিমধ্যে আইডেন্টিফাই করেছে, যে এক হচ্ছে ক্ষমতার সঙ্গে থাকা, আর 2 হচ্ছে যে মানে দলকে কিন্তু কেউ ভালোবাসে না। তার মানে যারা এতদিন পর্যন্ত মমতা ব্যানার্জি যাদেরকে পদ দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন বা যাদেরকে মন্ত্রী করেছিলেন, ওরা ওই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল বলেই ক্ষমতাটাকে আঁকড়ে ধরেছিলেন, এটা বুঝতে হবে। একদম তাই। তুমি দেখো, ফিরহাদ হাকিম, মমতা ব্যানার্জি কিন্তু কোনোদিনও ফিরহাদ হাকিমের নাম বলতেন না, ববি বলেই ডাকতেন। আজকে সেই ফিরহাদ হাকিম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। তো শুধু ফিরহাদ হাকিম বা চন্দ্রিমা ভট্টাচার্য নয়, তুমি যদি গোটা মন্ত্রিসভাটা দেখো তৃণমূল কংগ্রেসের, এবং যে দুর্নীতি সামনে আসছে, যে ঘটনা সামনে আসছে, দেখো পশ্চিমবঙ্গে যদি রাজনীতির ইতিহাসটা তুমি দেখো, যেই দল একবার রাজ্য থেকে চলে যায় সেই দল কিন্তু নতুন করে আর এই রাজ্যে এখনো পর্যন্ত আসতে পারেনি। হ্যাঁ, সিপিএম তার একটা প্রকৃষ্ট উদাহরণ, হ্যাঁ, কংগ্রেসও তার একটা উদাহরণ, আমরা যদি পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসটা দেখি। এবং সেক্ষেত্রে এই মুহূর্তে মমতা ব্যানার্জি একটা জিনিস বুঝতে পারছে যে তার 15 বছরের সরকারের আমলে যে একটার পর একটা যে অভিযোগ উঠে আসছে,
তো সেটা যখন এই মুহূর্তে গোটা রাজ্যের মানুষের কাছে উঠে আসছে, সেটা তো একটা খুব অস্বস্তির ব্যাপার। একদম। আর শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বিধানচন্দ্র রায়ের জন্মদিনে খুব ভালো একটা কথা বলেছেন, তুমি নিশ্চয়ই জানবে, যে ডক্টর বিধানচন্দ্র রায় বলছেন যে আমি যেখানেই হাত দিচ্ছি সব জায়গায় উন্নয়নটা হয়ে গিয়েছে, আমি আর কি করব, সবটাই তো করে গিয়েছেন আমার আগের যারা ছিলেন তারা। কিন্তু শুভেন্দুবাবু বলছেন যে আমি যেখানে হাত দিচ্ছি দুর্নীতির গন্ধ পাচ্ছি। একদম তাই। দেখো, সেটা প্রতিটি দপ্তরে, শুধু যে স্কুল শিক্ষা দপ্তর বা শিক্ষা দপ্তরে আমরা দেখেছি 26,000 শিক্ষকের চাকরি বাতিল। পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা সবথেকে বড় নজিরবিহীন ঘটনা। মানে সম্প্রতিকালে আমরা যদি দেখি এত চাকরি এই সঙ্গে, দেখো এই সরকারের পতনের কিন্তু অনেক কারণ আছে। একদম তাই। আচ্ছা, একটা বিষয় তুমি বলো যে তাহলে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কিছু বলতেন না কেন? একদম। বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে, তার মানে দুটো বিষয় একদম রাজনৈতিক মহল মনে করছে যে এখন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন যে যারা নেতা, যারা মন্ত্রী, যারা তার সহকর্মী, তারা কেউ নেই, তাহলে একমাত্র যদি তার কর্মীরাই তাকে আগামী দিনে বাঁচাতে পারেন, সেটাই এখন তিনি করছেন। আমি একবার একটু দর্শকদের শোনাতে চাই মমতা ব্যানার্জি ঠিক কি অনুধাবন করেছেন। হয়তো গিয়ে 2 মাস পরে তার মনে হচ্ছে যে নতুন সরকারকে এবার শুভেচ্ছা জানানোর সময় এসেছে, কিন্তু শুভেচ্ছার ভঙ্গিতে কি কোথাও গিয়ে খোঁটা দিলেন শুভেন্দু অধিকারীকে, মনে করিয়ে দিলেন এই শুভেন্দু অধিকারীও 10 থেকে 12 বছর তৃণমূল কংগ্রেসের সঙ্গেই ছিলেন। আসুন বক্তব্যটা আপনাদেরকে শোনাই, আর বিচার করার দায়িত্বটা আপনাদের ওপরেই ছাড়লাম। শুনুন বক্তব্য। আর যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, আমার অনেক শুভেচ্ছা থাকবে, কিন্তু এটা আমি নিশ্চয়ই বলবো না যে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে আপনি তৃণমূলটা করেননি। আপনিও কংগ্রেস করতেন একদিন, আপনিও নির্বাচনে অনেকবার হেরেছেন, এবং আপনার জন্য আমি বারবার যেতাম আপনার কেন্দ্রে, সেটা আমার কর্তব্য ছিল, এর জন্য আমি কোনো কৃতিত্ব নিচ্ছি না। এবং আপনিও প্রায় 10-11 বছর তৃণমূল কংগ্রেসের এমএলএ হিসেবে আপনি মন্ত্রী ছিলেন, কখনো ট্রান্সপোর্ট মিনিস্টার, কখনো ইরিগেশন মিনিস্টার, কখনো 6টা জেলার দায়িত্বে ছিলেন, জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত তৈরিতে সাহায্য করেছেন, এবং সাহায্যের হাতও বাড়িয়েছেন, সাহায্যের হাতও নাড়িয়েছেন। আমি কিন্তু সবটাই জানি। হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ড থেকে দীঘা ডেভেলপমেন্ট বোর্ড, সবটাই তো আমাদের সরকার আপনাদের দিয়ে চালিয়েছে। তা হঠাৎ আজকে মাত্র 3-4 বছরের মধ্যে যারা সাধু তারা আপনাদের সাথে গিয়ে সাধু হয়ে গেল, আর যারা কোনোদিন কিছু পায়নি, লড়াই করেছে, তাদের পেছনে লেগে রাষ্ট্রীয় সন্ত্রাস করাচ্ছেন।